হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জ্ঞান সিন্ধু। আজকে আমি পেজ নাম্বার 18 থেকে 26 পাতায় যে টপিকটা রয়েছে 1.3তে ভগ্নাংশ, সেটি সম্পর্কে বিস্তারিত বর্ণনা করব। তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো চলো আর দেরি না করে এবার শুরু করি। তো আমরা কম বেশি সকলেই রুটি খেয়ে থাকি। তো মনে করো এখানে একটা রুটি চিত্র অঙ্কন করেছি। এই রুটিটাকে আমরা মাঝখান দিয়ে প্রথমে একবার ছিঁড়ে নিলাম, তারপর আবার এই দিক থেকে একবার ছিঁড়ে নিলাম। তাহলে এখন টোটাল কটা ভাগ হয়েছে রুটির? এই একটা ভাগ হয়েছে, এই একটা ভাগ, এই একটা ভাগ আর এই একটা ভাগ। তাহলে মোট 4টে ভাগ কিন্তু তৈরি হয়েছে। এখন তোমার মন গেল যে এই যে পোর্শনটা রয়েছে এই পোর্শনটা তুমি খেয়ে নিলে। তো তুমি যদি এটাকে ভগ্নাংশ রূপে প্রকাশ করতে চাও তাহলে এটাকে কেমন ভাবে লিখবে? এখানে মোট কটা ভাগ তৈরি হয়েছিল? মোট ভাগ তৈরি হয়েছিল 4টে, মানে টোটাল নাম্বার ছিল হচ্ছে 4। এর মধ্যে তুমি একটা অংশ কিন্তু খেয়ে নিয়েছো। তাহলে তুমি খেয়েছো কত? 1/4 অংশ। এবং বাকি পড়ে আছে দেখো এই একটা, এই একটা এবং এই একটা। তাহলে 3টে অংশ কিন্তু এখনো পড়ে আছে। তাহলে কতটা অংশ তুমি খাওনি যদি বলা হয় তাহলে সেটা হচ্ছে 3/4, মানে 4 ভাগের মধ্যে তুমি 3 ভাগ খাওনি। তার মানে রুটিটা পড়ে আছে 3/4 অংশ। এবং যদি বলা হয় তুমি কতটা অংশ খেয়েছো তাহলে সেটা হবে 1/4 অংশ। 1/4 অংশ খেয়েছো এবং খাওয়া হয়নি 3/4 অংশ। এখন এই 1/4 যেই অংশটা আমি লিখেছি, এর যে নিচে যেই অংশটা আছে সেটাকে বলা হয় হর। সেটাকে বলা হয় হর, যেটার ইংরাজি নাম হচ্ছে ডিনোমিনেটর। ডিনোমিনেটর। এবং ওপরের অংশটাকে বলা হয় লব, যেটার ইংরাজি নাম হচ্ছে নিউমেরেটর। নিউমেরেটর। তাহলে নিচের অংশ মানে ডাউনে যেটা থাকে সেটাকে বলা হয় ডিনোমিনেটর, আর যেটা ওপরে থাকে সেই জিনিসটাকে বলা হয় নিউমেরেটর। ওপরে যেটা থাকে সেটাকে বলা হয় লব এবং নিচে যেটা থাকে সেটাকে বলা হয় হর। তাহলে এই ক্ষেত্রে আমাদের অনেক ধরনের ভগ্নাংশ কিন্তু আমরা দেখে থাকি। তাহলে সেই ধরনের ভগ্নাংশগুলোর নামগুলো একটু আমরা দেখে নিই। প্রথমেই আসছে প্রপার ফ্র্যাকশন। প্রপার ফ্র্যাকশন। প্রপার ফ্র্যাকশনের বাংলা কি? প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কাকে বলা হয়? যে সমস্ত ভগ্নাংশগুলির ডিনোমিনেটর অর্থাৎ হর হয় বড়। কার থেকে বড়? না লবের থেকে বড়। তার মানে এই যে লিখেছি 1/4, তাহলে এখানে আমাদের দেখো যে 4 রয়েছে সেটা হর রয়েছে। তাহলে এটা কার থেকে বড়? না লবের থেকে বড়। লবের থেকে যখন বড় হবে হর, সেটাকে বলা হবে প্রকৃত ভগ্নাংশ। তাহলে 3-এর যে 4 লিখেছিলাম, তাহলে এটাও একটা উদাহরণ হচ্ছে প্রপার ফ্র্যাকশন বা প্রকৃত ভগ্নাংশের। তাহলে এবার পরের ভগ্নাংশ কি? না ইমপ্রপার ফ্র্যাকশন। ইমপ্রপার ফ্র্যাকশন। ইমপ্রপার ফ্র্যাকশন কাকে বলা হয়? না অপ্রকৃত ভগ্নাংশকে। অপ্রকৃত ভগ্নাংশকে। অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলা হবে? না যে ভগ্নাংশগুলির লব হবে বড় এবং হর হবে ছোট। যেমন একটা তোমাদের উদাহরণ দিই, 13/3। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে? নিউমেরেটর মানে লব, যেটা লব সেটা হচ্ছে বড়, এবং ডিনোমিনেটর মানে হর যেটা হচ্ছে কিনা ছোট। তাহলে এই ওপরে প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে নিউমেরেটর হবে ছোট এবং ডিনোমিনেটর হবে বড়। অপ্রকৃত ভগ্নাংশের জন্য নিউমেরেটর হবে বড় এবং ডিনোমিনেটর হবে ছোট। এবার চলে আসি মিক্সড ফ্র্যাকশনে। মিক্সড ফ্র্যাকশন। মিক্সড ফ্র্যাকশন কাকে বলা হয়?
মিক্সড ফ্র্যাকশন মানে হচ্ছে মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশের একটা উদাহরণ দিই, যেমন হচ্ছে 4/1/3 বা হতে পারে 2/1/2। এই রকম টাইপের ভগ্নাংশগুলোকে বলা হয় মিক্সড ফ্র্যাকশন বা মিশ্র ভগ্নাংশ। কেমন? এখনো আরো অন্য ধরনের ভগ্নাংশ রয়েছে, ইউনিট ফ্র্যাকশন, লাইক ফ্র্যাকশন, আনলাইক ফ্র্যাকশন, ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। এই সমস্ত ভগ্নাংশগুলোকেও আগে আমরা একটু জেনে নিই। তাহলে আর কি ভগ্নাংশ বললাম? ইউনিট ফ্র্যাকশন। ইউনিট ফ্র্যাকশন। ইউনিট ফ্র্যাকশন মানে কি? একক ভগ্নাংশ। একক ভগ্নাংশ। একক ভগ্নাংশ কাকে বলে? না, যে সমস্ত ভগ্নাংশের লবগুলো সর্বদা হবে 1। যেমন ধরো লিখলে 1/2 বা লিখলে 1/3 বা লিখলে 1/10। সমস্ত ক্ষেত্রে দেখো লবের মান কিন্তু রয়েছে 1। এই সমস্ত ভগ্নাংশগুলোকে বলা হয় ইউনিট ফ্র্যাকশন বা একক ভগ্নাংশ। এখন চলে আসি লাইক ফ্র্যাকশনে। লাইক ফ্র্যাকশন। লাইক ফ্র্যাকশন মানে হচ্ছে সদৃশ। সদৃশ ভগ্নাংশ। সদৃশ ভগ্নাংশ কাকে বলা হয়? না, যে সমস্ত ভগ্নাংশের হর সর্বদা সমান হয়। সদৃশ মানে হচ্ছে সেম। তাহলে দেখো আমি যদি লিখি 2/10 এবং তার সাথে লিখি 3/10 এবং তার সাথে লিখি 4/10, সব ক্ষেত্রে যে ডিনোমিনেটর বা হর সবার জন্য সমান রয়েছে, সেই সমস্ত ভগ্নাংশগুলোকে বলা হয় লাইক ফ্র্যাকশন বা সদৃশ ভগ্নাংশ। তাহলে আনলাইক ফ্র্যাকশন কাকে বলা হয়? আনলাইক ফ্র্যাকশন। আনলাইক ফ্র্যাকশনের মানে হচ্ছে অসদৃশ ভগ্নাংশ। তাহলে লিখে নিই, অসদৃশ ভগ্নাংশ। অসদৃশ ভগ্নাংশ মানে হচ্ছে যে সমস্ত ভগ্নাংশগুলির ডিনোমিনেটর বা হর সর্বদা আলাদা হয়। তাহলে 2/4, 3/5, 2/8 এই সমস্ত ভগ্নাংশ, যে সমস্ত ভগ্নাংশগুলোর ডিনোমিনেটর অর্থাৎ হর সর্বদা আলাদা আলাদা হয়, সেই সমস্ত ভগ্নাংশগুলোকে বলা হয় আনলাইক ফ্র্যাকশন। এখন চলে আসি ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন কাকে বলে। ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনের মানে হচ্ছে সমতুল্য। সমতুল্য ভগ্নাংশ। এখন ধরো একটা ভগ্নাংশ নিয়ে নিলাম 2/4। এখন ওপরে যে আমাদের লব রয়েছে, সেই লবের সঙ্গে আমি 2 গুণ করে নিচ্ছি। আমি কি করব? এই লবের সাথে যেই 2টা আমি গুণ করেছি, এই যে 2টা গুণ করেছি, এই 2টাই আমি আবার নিচের যে ডিনোমিনেটর বা হর রয়েছে সেটার সাথে আমি গুণ করে নেব। তাহলে এখন আমার কি উত্তর বেরোচ্ছে? 2/2 আর 4/2 তাহলে আমি বলতে পারি 2/4 এর ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন হচ্ছে 4/8। আরও একটা বার করে নিই। এখানে নিয়ে নিলাম 2/4, ওই সেম ভগ্নাংশ নিয়ে নিয়েছি। তার সাথে আমি এখন ওপরেতে 3 গুণ করছি, নিচেতেও 3 গুণ করছি। এখন উত্তর কি বেরোচ্ছে? 2×3 6 আর 4×3 12। তাহলে এই 2/4 এর আর একটা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন হলো 6/12। তাহলে যে কোনো ভগ্নাংশের
ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন বা সমতুল্য ভগ্নাংশ যদি আমরা বার করতে চাই তাহলে লব এবং হরের সাথে আমরা সব সময় সেম নাম্বারকে মাল্টিপ্লিকেশন করব। যেমন এইখানে 2-এর সাথে 3 গুণ করেছি, নিচেতে দেখো ডিনোমিনেটরে 4-এর সাথে 3 গুণ করেছি, তাহলে ওপর এবং নিচেতে দুটোতেই কি করেছি 3 গুণ করেছি। তাহলে এইখানে 2-এর 4-এর ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন দাঁড়ালো 4-এর 8, আর 2/4-এর আরও একটা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন দাঁড়ালো 6-এর 12। আমি যদি এখন 2/4-এর সাথে ওপরেতে 10 নিচেতে 10 গুণ করি তাহলে এখানে বেরোবে 20/40। তাহলে 20/40ও কিন্তু এই 2/4 বা 2-এর 4-এর কিন্তু ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। তাহলে আমরা এখন শিখে নিলাম কিভাবে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন বার করা যায়। এখন আমরা একটু শিখে নিই অপ্রকৃত ভগ্নাংশ থেকে কিভাবে মিশ্র ভগ্নাংশে কনভার্ট করা যায় এবং মিশ্র ভগ্নাংশ থেকে কিভাবে অপ্রকৃত ভগ্নাংশে কনভার্ট করা যায়। তাহলে দেখো আমি একটা ভগ্নাংশ নিয়ে নিচ্ছি 13/3। 13/3 কি একটা অপ্রকৃত ভগ্নাংশ তোমরা জানো। তাহলে এই ক্ষেত্রে আমি কি করব, ঠিক এইরকম একটা দাগ দেব এবং এই যে 13টা রয়েছে সেইটাকে ঠিক এই জায়গাটাতে লিখব। এটা কি 13টাকে আমরা তাহলে কি করলাম না ভাজ্য রূপে প্রকাশ করে লিখলাম। তাহলে 3 4 12, কত রিমাইন্ডার হলো, ভাগশেষ কত হলো 1। তাহলে এই যে এখন আমি এরকম একটা দাগ দেব, এই 1টাকে লিখবো ওপরে, নিচেতে লিখবো 3টাকে। তাহলে এখানে আমি কি দেখলাম, এই যে ভাগশেষ যেটা হলো সেটাকে আমি লিখলাম লবে এবং যে হর রয়েছে সেটাকে লিখলাম আমি এখানে হরের জায়গায়। তাহলে এখন আমি বলতে পারি 13/3 মানেই হচ্ছে 4/1/3। 13/3 এটা হচ্ছে একটা অপ্রকৃত ভগ্নাংশ, এই 4/1/3 এটা হচ্ছে একটা মিশ্র ভগ্নাংশ। এখন দেখো আমরা প্রকৃত ভগ্নাংশের একটা কিন্তু চিত্র অঙ্কন করেছিলাম। যেমন ধরো আমি বললাম 1/4, এটার মানে আমি কি বলেছিলাম, একটা রুটি রয়েছে, সেই রুটিটাকে সমান 4টে ভাগে ভাগ করা হয়েছে এবং এই ভাগের মধ্যে একটি ভাগ আমি খেয়েছি, এই ভাগটাকে আমার কি বলা হচ্ছে 1/4 অংশ আমি খেয়েছি। এখন ধরো কোনো একটা জায়গাতে বলা হলো 2/1/4, এটার মানে কি, এটার মানে দাঁড়াচ্ছে দুটো রুটি রয়েছে, যেই গোটা দুটো রুটি তুমি খেয়ে ফেলেছো এবং 3 নম্বর রুটিটাকে 4টে ভাগ করা হয়েছে, যেই ভাগের মধ্যে একটি অংশ তুমি খেয়েছো। তার মানে এইটা হচ্ছে 2 যোগ এইখানে হচ্ছে এটাকে বলা হচ্ছে 1/4। 2 যোগ 1/4কে আমরা লিখতে পারি 2/1/4। দেখো বুঝতে পারলে কিনা। তাহলে আমরা এখন দেখলাম যে প্রকৃত ভগ্নাংশকে কিরমভাবে ছবি রূপে প্রকাশ করা যায় এবং মিশ্র ভগ্নাংশকে কিভাবে ছবি রূপে প্রকাশ করা যায়। এখন এই মিশ্র ভগ্নাংশ থেকে কিভাবে আমরা অপ্রকৃত ভগ্নাংশে কনভার্ট করব সেটা আমরা একটু জেনে নিই। 2/1/4, এই ক্ষেত্রে দেখো নিচেতে যেমন রয়েছে 4 সেই রকম লিখে দিলাম। এখন এই 4-এর সাথে যেই 2টা রয়েছে সেটাকে আমরা গুণ করব এবং যেই উত্তরটা বেরোবে সেইটার সাথে আমরা এই 1কে যোগ করব। তাহলে দেখো আমরা করে নিই। আমি কি বললাম, এই 4-এর সাথে প্রথমে আমি 2টাকে গুণ করব, তাহলে 4 × 2 এবং যেই উত্তরটা বেরোবে সেইটার সাথে আমি ওপরে যে লব রয়েছে সেটাকে আমি যোগ করব। তাহলে এখন আমার কি উত্তর বেরোচ্ছে, 4×2 8 যোগ 1 ডিভাইডেড বাই 4। তাহলে এক্ষেত্রে বেরোচ্ছে 9/4। এই 9/4 হচ্ছে একটি অপ্রকৃত ভগ্নাংশ এবং 2/1/4 হচ্ছে একটি মিশ্র ভগ্নাংশ। এই মিশ্র ভগ্নাংশের যে এই চিত্রটি আমি অঙ্কন করেছি এবং এই 9/4-এর যে চিত্রটি অঙ্কন হবে সেইটি হচ্ছে এইটি।
তাহলে 9/4কে যদি আমরা আঁকতে না পারি তাহলে আমরা কি করব না সেটাকে আমরা কনভার্ট করে নেব প্রথমে মিশ্র ভগ্নাংশে, এবং এই মিশ্র ভগ্নাংশকে আমরা খুব সুন্দরভাবে কিন্তু একটা ছবি রূপে রিপ্রেজেন্ট করতে পারবো। তো চলো এবার চলে যাই পরের অংশে। এখন আমি কি বলেছিলাম না 1/4 অংশ তুমি খেয়েছো আর খাওনি 3/4 অংশ। এখন কতগুলো ভাগ ছিল না টোটাল 4টে ভাগ ছিল। এখন যদি তোমাকে 4 ভাগই খেয়ে নিতে বলে তাহলে তুমি নিশ্চয়ই 4/4 এইভাবে ভগ্নাংশটাকে লিখবে। এখন ওপর এবং নিচেটাকে দেখো 4 দিয়ে কেটে নিতে পারবো, তাহলে 4 1কে 4 এবং ওপরে 4 1কে 4, তাহলে ভগ্নাংশটা কি দাঁড়ালো না 1/1 দাঁড়ালো। এখন 1/1কে কিন্তু আমরা 1 লিখতে পারি, কারণ যে কোনো নাম্বার ধরো 2 রয়েছে, এটার মানে হচ্ছে 2/1। যদি আমরা লিখি 3 তাহলে সেটাকে আমরা লিখতে পারি 3/1। যদি কোনো নাম্বার থাকে 0 এটার মানে দাঁড়ায় 0/1। তাহলে 1/1কে নিশ্চয়ই আমি 1 লিখতে পারি। এখন এই 4/4 এর মানেটা কি, মানে টোটাল 4টে অংশ ছিল আর 4টে অংশই তুমি খেয়ে নিয়েছো, মানে কি গোটা রুটিটাকে তোমরা খেয়ে নিয়েছো। তাহলে এই 1 মানে ভগ্নাংশের ক্ষেত্রে বোঝায় সম্পূর্ণ অংশটা। সম্পূর্ণ রুটিটাকে খেয়ে ফেলেছো মানে তুমি সেই জায়গায় লিখতে পারো 1। তাহলে আগেই আমরা ডিসকাস করেছি যদি কোনো জায়গায় থাকে 2 পূর্ণ 1/3 এর মানেটা কি বোঝায় 1 প্লাস 1 প্লাস 1/3, মানে হচ্ছে একটা গোটা রুটি, তারপর আবার একটা গোটা রুটি, আর 3 নম্বর রুটিটাকে 3 ভাগ করলে সেইখান থেকে 1 অংশ, মানে এই রকম। দেখো মানেটা ক্লিয়ার হয়েছে কিনা। তো তোমাদের যদি অন্য ক্লাসের অন্য চ্যাপ্টারের কোনো রিকোয়ারমেন্ট থাকে তাহলে তোমরা আমাকে বলতে পারো, আমি আপকামিং ভিডিওর মধ্যে সেগুলো আপলোড করার চেষ্টা করব। তো পরের দিন থেকে আমি পেজ ওয়াইজ সলিউশন দিয়ে দেব। তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।